ভাষার প্রধান সম্পদই হলো শব্দভাণ্ডার। যে ভাষার শব্দভাণ্ডার যত বেশি সমৃদ্ধ, সেই ভাষা ততটাই উন্নত। শব্দই হচ্ছে ভাষার প্রাণ। শব্দ সম্পদেই ভাষাকে সমৃদ্ধশালী ও শক্তিশালী করে তোলে। ভাষার এই শব্দভাণ্ডার তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে উত্তরাধিকারের সূত্রে পাওয়া প্রাপ্ত শব্দের ভাণ্ডার। দুই হচ্ছে অন্য ভাষা থেকে ঋণীত বা আগন্তুক শব্দ। তৃতীয় হচ্ছে নতুন সৃষ্ট শব্দের দ্বারা। এই তিন ভাগে বিভক্ত। আমাদের আজকের এই উন্নত বাংলাও এই তিনটি ভাগে বিভক্ত হয়ে ভাষাকে সমৃদ্ধশালী ও শক্তিশালী করে তুলেছে। আজকে আমরা বাংলা শব্দ ভাণ্ডারের এই যে তিনটি পর্যায় বা তিনটি ভাগ এ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করব। সামনে প্রাথমিক টেট আসতে চলেছে, তো মনে হয় যে যেগুলো প্রস্তুতির জন্য যেগুলো দরকার, খুব সামান্যটুকুও যদি জেনে রাখা যায়, তাতে কি হয়, পরীক্ষাতে যে আনসিনের কিছু কোশ্চেন থাকে, দু একটা ব্যাকরণ বা এরকম অনেক সময় থেকে যায়, কারক বিভক্তি, প্রত্যয় নির্ণয়, শব্দ ভাণ্ডার বা ব্যাকরণের যে কোশ্চেন গুলো থাকে, তার মধ্যে দু একটা বাংলা শব্দ ভাণ্ডারের কোশ্চেন থাকে। চলুন তাহলে সংক্ষেপে আজকে বাংলা শব্দ ভাণ্ডার সম্পর্কে জেনে নেওয়া যাক। তাহলে প্রথম আমরা জানবো মৌলিক শব্দ। যে সমস্ত শব্দ প্রাচীন আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে, তাদের আমরা বলবো তৃতীয় আর্য ভাষা থেকে আগত মৌলিক শব্দ তিন ধরনের: তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব। এই তিনটি ভাগে বিভক্ত। একটু আগে যেটা বলছিলাম বাংলা শব্দ ভাণ্ডার, তাহলে বাংলা শব্দ ভাণ্ডার কটা ভাগে বিভক্ত? তিনটি ভাগে বিভক্ত। কি কি দেখে নেওয়া যাক। মৌলিক শব্দ কি কি দেখে নেওয়া যাক। এই মৌলিক শব্দ, একটা হচ্ছে কি নবগঠিত শব্দ, আর একটা কি আগন্তুক শব্দ। এই তিনটি ভাগে বিভক্ত। এবার মৌলিক শব্দের মধ্যে তিনটে ভাগ রয়েছে, যেগুলো বলছিলাম একটু আগে: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব শব্দ। আর আগন্তুক শব্দের মধ্যে দুটো ভাগ রয়েছে, দেশি শব্দ আর একটা হয়েছে বিদেশি শব্দ। এবার এই দেশি শব্দের মধ্যে দুটো ভাগ আছে। কি বলছিলাম, এই দেশি শব্দের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আর্য শব্দ আর একটা হচ্ছে অনার্য শব্দ। আমরা ভাগগুলো তো মোটামুটি ডিসকাস করেই নিয়েছি। এবার একটু উদাহরণ দিয়ে বা কেমন কি টেটে কোশ্চেন আসে সেগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, তাহলে প্রথমে দেখা যাক তৎসম শব্দ। তৎসম শব্দের উদাহরণ আমি কি বলেছিলাম? তৎসম শব্দের কি, যেগুলো হচ্ছে সংস্কৃত শব্দ বা সম পরিমাণ, সেগুলোর ক্ষেত্রে কি বলেছিলাম? সূর্য, চন্দ্র, এইসব, তাই তো। এইবার মৌলিক শব্দের যে তৎসম শব্দগুলো হলো, এবার অর্ধ তৎসম শব্দ কোনগুলো? অর্ধ তৎসম শব্দ কোনগুলো? জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, রাত্রি থেকে রাত্রির, এইসব। আর তদ্ভব শব্দ, তদ্ভব শব্দের উদাহরণ কি বলেছিল? কর্ম থেকে কম্ম, থেকে কাজ বা কাম, এইরূপ যে পরিবর্তন, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দের মধ্যে তদ্ভব শব্দ। এবার নবগঠিত শব্দ কি বলেছিলাম? নবগঠিত শব্দ কি উদাহরণ দিয়েছিলাম? নবগঠিত শব্দের উদাহরণ দিয়েছিলাম হেড পণ্ডিত, হেড যুক্ত পণ্ডিত, হেড পণ্ডিত, এটা হচ্ছে নবগঠিত শব্দ। আর তারপরে সর্বশেষ কি রয়েছে? আগন্তুক শব্দ। আগন্তুক শব্দকে কি বলেছিলাম? দুটো ভাগে বিভক্ত। এক হচ্ছে কি দেশি শব্দ, আর একটা বিদেশি শব্দ। দেশি শব্দ কি, যেগুলো সরাসরি আমাদের দেশীয় যে আঞ্চলিক ভাষা সেগুলো থেকে এসছে, সেগুলো হচ্ছে দেশি শব্দ। এই দেশি শব্দগুলোকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে বলেছিলাম। দেশি শব্দগুলোকেই আর্য শব্দ, অনার্য। আর্য শব্দগুলো কোনগুলো? যে আমাদের যে হিন্দি, মারাঠি, গুজরাটি, এইগুলো থেকে সোজাসুজি ভাবে বাংলায় এসছে, সেগুলোকে বলা হচ্ছে আর্য ভাষা। যেরকম কি হিন্দি থেকে এসছে পয়লা, দোসর, আর মারাঠি থেকে এসছে কি চৌথ, বর্গী, এইগুলো। যে সকল শব্দ, কি বলেছিলাম অনার্য ভাষা সম্পর্কে, যে সকল শব্দ আমাদের যে প্রাচীন অধিবাসী, যেরকম কি ছিল অস্ট্রিক, দ্রাবিড়, এই যে জনগোষ্ঠীগুলো ছিল, সেগুলো থেকে যে ভাষাগুলো এসছে, সেগুলো হচ্ছে অনার্য ভাষা। এবার বিদেশি শব্দ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। বিদেশি শব্দ কি কি রয়েছে আমাদের, যেরকম কোশ্চেন বেশি আসে এই প্রাথমিক টেটের এই জায়গা থেকে, যে বলা হলো লুঙ্গি শব্দটি কোন এ থেকে এসছে। তাহলে কি আমরা কি পড়েছিলাম, একটু আগেই বলছিলাম, লুঙ্গি এসছে বর্মা বা বার্মা থেকে। আর আবার যদি বলে স্কুল কলেজ, এই যে স্কুল বা
ইংলিশে লিখি। কলেজ, এই যে ওয়ার্ডগুলো, এইগুলো কোথা থেকে এসছে? ইংরেজি শব্দ থেকে এসছে। আর কি বলছিলাম, রুইতন, ইস্কাপন, এই যে ওয়ার্ডগুলো, এইগুলো এসছে কোথা থেকে? এগুলো ওলন্দাজ থেকে এসছে, বিদেশি শব্দ ওলন্দাজ থেকে এসছে। এইভাবে প্রাথমিক টেটে কোশ্চেন দেয়। যেরকম দুটো একটা কোশ্চেন তাহলে আলোচনা করা যাক। আলকাতরা শব্দটি কোন শ্রেণীর শব্দ? চারটে অপশন দেওয়া রইলো: দেশি শব্দ, বিদেশি শব্দ, আরটি কি আগন্তুক শব্দ। এই তিনটেই ধরন হয়। এই তিনটের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় যে কোনটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে আমাদের উত্তর কি হবে? আলকাতরা বিদেশি শব্দ। আবার যদি জিজ্ঞেস করে যে কবিরাজ শব্দটি কি শ্রেণীর শব্দ, তাহলে কবিরাজ কি শ্রেণীর শব্দ? চারটে যদি অপশন দেওয়া হয়: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, মিশ্র বা সংকর, আর একটা অর্ধ তৎসম। তাহলে কি হবে এটা? কবিরাজ শব্দটি হবে অর্ধ তৎসম শব্দ। আবার এরকম কোশ্চেন দিতে পারে যে দেশি শব্দের মধ্যে অনার্য ভাষাটি কোথা থেকে এসেছে? তাহলে প্রাচীন যে জনগোষ্ঠী, ভারতীয় জনগোষ্ঠী, এগুলোরই যে অস্ট্রিক দ্রাবিড় যে জনগোষ্ঠী ছিল, সেগুলো থেকে অনার্য ভাষাটি এসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। তো আশা করি শব্দ ভান্ডার সম্পর্কে তোমাদের যাবতীয় যে ডাউট ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। প্রাথমিক টেট রিলেটেড এরকম নতুন ভিডিও বা সিলেবাস সম্পর্কিত যে কোশ্চেন আনসার রিলেটেড যে ভিডিওগুলো, যে টপিকগুলো একটা একটা কাভার আমি পরপর করে যাব। আপনারা চাইলে আমার প্লেলিস্টটি পরপর দেখে প্রাথমিক টেট সম্পর্কে মোটামুটি ওয়াকিবহাল হতে পারেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত ছিল। ধন্যবাদ। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। বাংলা শব্দ ভান্ডারের তাহলে দ্বিতীয় ভাগটি দেখা যাক। প্রথমটা মৌলিক শব্দ আমরা দেখলাম, তার তিনটি ভাগ দেখলাম। এবার আমরা দেখব দ্বিতীয় নবগঠিত শব্দ। নবগঠিত শব্দের মধ্যে রয়েছে কিছু অবিমিশ্র শব্দ, যেরকম কি অনিকেত। আবার কিছু শব্দ রয়েছে যেগুলি একসাথে মিশে মিশ্র বা সংকর শব্দ তৈরি হয়েছে, যেমন হেড যুক্ত পণ্ডিত, হেড পণ্ডিত। বাংলা ভাষা এইভাবে বহু ভাষা থেকে শব্দ সংগ্রহ করে এবং প্রত্যয় এবং উপসর্গ যোগে নতুন নতুন শব্দের তৈরি করে। এতে করে কি হয়, বাংলা শব্দ ভান্ডার আরো বেশি উন্নততর হতে চলেছে এবং এগুলো এখনো বিদ্যমান। এরপর তৃতীয় হচ্ছে আগন্তুক শব্দ, যেগুলো কি বলেছিলাম, অন্য ভাষা। আগন্তুক ভাষার ক্ষেত্রে কি বলেছিলাম, যেগুলো সরাসরি অন্য কোনো ভাষা থেকে এসছে, সংস্কৃতে পরিবর্তিত হয়ে আসেনি, সরাসরি অন্য কোনো ভাষা থেকে এসছে। এগুলোকে কি বলা হচ্ছে তাহলে? আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। এক হচ্ছে দেশি শব্দ আর দ্বিতীয় হচ্ছে বিদেশি শব্দ। দেশি শব্দের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আর্য, আর্য শব্দ, এবং আরেকটি হচ্ছে অনার্য শব্দ। আর্য শব্দ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। যে সকল শব্দ এই দেশেরই অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসছে তাদেরকে বলছি আমরা আর্য শব্দ। যেরকম কি বা দেশি শব্দ বলা হয়, যেরকম হিন্দি থেকে এসেছে পয়লা, দোসরা, তেসরা প্রভৃতি। আবার গুজরাটি থেকে এসেছে তকলি, ধোকলা, এরকম টাইপের কিছু শব্দ। তারপর দেখে নেওয়া যাক, মারাঠি থেকে এসছে চৌথি, বর্গা, এবং পাঞ্জাবি থেকে এসছে শিখ, চাহিদা প্রভৃতি। তাহলে এই যে আমাদের দেশীয় কোনো অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলায় এসছে যেগুলো, সেগুলোকে বলছি আমরা কি? দেশি শব্দ বা আর্য শব্দ। আর্য শব্দ বা দেশি শব্দ। আবার আরেকটি কি ছিল ভাগ? অনার্য ভাষা। যে সকল শব্দ এদেশেরই আদি যে জনগোষ্ঠী সেখান থেকে এসছে সেগুলো হচ্ছে অনার্য ভাষা। এদেশের এই প্রাচীন অধিবাসী বলতে কি বোঝাচ্ছে তাহলে? এই যে অস্ট্রিক, দ্রাবিড়, এই যে আগের যে জনগোষ্ঠীগুলো ছিল, এইগুলো থেকে যে ভাষাটি এসছে সেটি হচ্ছে অনার্য শব্দ। যেমন হচ্ছে কি ঝাল, ঝোল, ডিঙ্গি, ঢেঁকি, ঝাঁটা ইত্যাদি। এরপর তাহলে আরেকটি দেখা যাক। একটা হলো এই আর্য ভাষার মধ্যে রয়েছে দেশি, আর্য আর অনার্য ভাষা। এবার আরেকটি যে শব্দ রয়েছে বিদেশি শব্দ, সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। যে সকল শব্দ সরাসরি বাইরের কোনো ভাষা থেকে আমাদের বাংলায় এসছে সেটাকে বলছি আমরা কি? বিদেশি শব্দ। এরকম ফার্সি ভাষা থেকে এসছে জামা, মোজা, সেপাই। এগুলো প্রাথমিক টেটের কোশ্চেনে থাকে, জামা বা মোজা এগুলো কোথা থেকে, কোন শব্দ থেকে এসছে বা কোন জাতির শব্দ থেকে এসছে।
এটা একটা বিদেশি শব্দ, এটা এসছে ফার্সি, ইমা, বাদশাহ, সাজা ইত্যাদি। আরবি ভাষা থেকে কি কি এসছে? আরবি ভাষা থেকে এসছে আইন, আদালত, তামাম, আল্লাহ, খুদা, হাজির। তুর্কি থেকে কি কি এসছে? তুর্কি থেকে এসছে কাঁচি, চাকু, এগুলো এসছে তুর্কি থেকে। ওলন্দাজ, ওলন্দাজ থেকে কি এসছে? এই যে রুইতন, ইস্কাপন, তুরুপ, স্ক্রুপ, এইগুলো এসছে ওলন্দাজ থেকে। পর্তুগিজ থেকে এসছে আতা, আনারস, পেঁপে ইত্যাদি। ইতালীয় থেকে এসছে পিয়ানো, ম্যাজেটা, পিয়ানো, ম্যাজেনো, সোনাটা, এগুলো এসছে ইতালীয় থেকে। আচ্ছা, লুঙ্গি, ঘুগনি, এগুলো এসছে কোথা থেকে? এগুলো এসছে বার্মা বা বর্ণ। ইংরেজি থেকে কি এসছে? স্কুল, কলেজ, চেয়ার, এই যে শব্দগুলো, এগুলো এসছে ইংরেজি শব্দ থেকে। তাহলে এই ছিল আজকের ক্লাস। এখানে আমরা কি শিখলাম? বাংলা শব্দ ভান্ডারের তিনটে ভাগ। সেই তিনটে ভাগের মধ্যে একটা হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দের মধ্যে রয়েছে কি কি? তিনটে, তৎসম, তদ্ভব, আর একটা কি? অর্ধ তৎসম। আর দ্বিতীয় হচ্ছে কি? নবগঠিত শব্দ, যেটা কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় এসছে, সেটা হচ্ছে নবগঠিত। আরেকটি কি হচ্ছে? আগন্তুক শব্দ, যেটা কি সরাসরি কোনো অন্য কোনো ভাষা থেকে আমাদের বাংলায় রূপান্তরিত হয়েছে। যেরকম তার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে দেশি শব্দ আর একটা বিদেশি শব্দ। আর দেশি শব্দের মধ্যে দু রকমের শব্দ রয়েছে, এক হচ্ছে আর্য শব্দ আর একটা হচ্ছে অনার্য শব্দ। আর তারপরে রয়েছে যেটা দেশি শব্দগুলো হচ্ছে আমাদের দেশের ভাষা থেকে রূপান্তরিত হয়ে বাংলায় হয়েছে, এগুলো হচ্ছে দেশি শব্দ। আর বিদেশি শব্দ কি? বাইরের কোনো ভাষা থেকে বাংলায় এসছে, সেগুলো হচ্ছে বিদেশি শব্দ। উদাহরণ তো বললাম, যেরকম লুঙ্গি, ওটা হচ্ছে বর্মি, আবার শাহি, সিপাহি, এগুলো হচ্ছে ফরাসি। এরকম ইনফরমেটিভ ক্লাস আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এখন জেনে নেওয়া যাক তৎসমের মানে কি। তৎসম, অর্ধ তৎসম আর এই যে তদ্ভব, এই তিনটে তো পৃথক পৃথক। তো তিনটে সম্পর্কে তিনটের মানেগুলো একটু জেনে নেওয়া যাক। তৎসম মানে কি? আচ্ছা, তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া যাক তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দের মানেটা একটু দেখা যাক। এই যে তৎসম, এই ওয়ার্ডটার মধ্যেই মানেটা লুকিয়ে আছে। তৎ মানে হচ্ছে তাহার, আর এই যে সম, যেটা সেটা হচ্ছে সংস্কৃতের সম। তার মানে এটাকে একসাথে যদি বলা যায়, সংস্কৃতের সমমান সম্পন্ন। অর্থাৎ তৎসম শব্দের মান হচ্ছে সংস্কৃতের সমমান সম্পন্ন। অর্থাৎ যে সকল শব্দগুলো সংস্কৃত থেকে আগত বা সংস্কৃতের মতো অবিকল বা অবিকৃত, সেইগুলোকে বলছে তৎসম শব্দ। যেরকম ধরো বলা যায় সূর্য, চন্দ্র, জীবন, মৃত্যু, মানব, মানবী, পিতামহ, এইগুলো হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। অর্ধ তৎসম কি? অর্ধ তৎসম শব্দ। তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের অর্ধ তৎসম শব্দ। যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে এসছে, সেগুলোকে বলছি আমরা অর্ধ তৎসম শব্দ। যেরকম কি জ্যোৎস্না, জ্যোৎস্না থেকে আমরা কি বলি? জোছনা। আবার কি গ্রাম থেকে গ্রাম, যেটাকে বলা হয়। এইভাবে কিছুটা ভগ্ন অবস্থায় যেগুলো এসছে, সেগুলোকে আমরা অর্ধ তৎসম বলছি। আরো কিছু উদাহরণ দেখা যাক। যেরকম কারো বিয়ে বাড়ির নিমন্ত্রণ এলে সেটাকে কি বলি আমরা? নেমন্ত্রণ এলো। প্রণাম থেকে প্রেনাম এসছে। আবার কি পুরোহিত থেকে পুরুত, পুরুত মশাই। এইগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। এরপরে আমরা দেখে নেব তদ্ভব। তদ্ভব তাহলে মানেটা একটু দেখে নেওয়া যায়। তৎ মানে তো তাহার, আমরা সেটা জেনেইছি। আর ভব, ভব মানে হচ্ছে সংস্কৃত থেকে জাত। এটাই হচ্ছে তদ্ভব শব্দের মানে। এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটার উৎপত্তি হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা সংস্কৃত থেকে উদ্ভূত হয়ে কিছু পরিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত অপ্রভ্রংশের মধ্যে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। তাদেরকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। যেরকম উদাহরণ দিয়ে দেখা যাক তাহলে। কর্ম, কর্ম থেকে কি বলছি? কম্ম, এটা হচ্ছে একটা তদ্ভব শব্দের উদাহরণ। আবার কি দেখো, মধু, মধু থেকে হচ্ছে মহু, এগুলো হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ। যেরকম হচ্ছে ইন্দ্রাগার, ইন্দ্রাগার থেকে কি বলেছে? ইন্দারা। এই ছিল বাংলার শব্দ ভান্ডারের তিনটি ভাগ। মৌলিক শব্দ, এই ছিল বাংলা শব্দ ভান্ডারের যে মৌলিক শব্দ রয়েছে তার তিনটি ভাগ।
তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, আর একটা হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে তৎসম শব্দের উদাহরণ আমরা কি পেয়েছিলাম, একটু মনে করো কি পেয়েছিলাম? সূর্য, চন্দ্র, নদী। আর অর্ধ তৎসম শব্দের উদাহরণ কি পেয়েছিলাম? প্রণাম থেকে পেন্নাম, গ্রাম থেকে গ্রাম, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না। আর তদ্ভব শব্দের মধ্যে কি পেলাম তাহলে? তদ্ভব শব্দের মধ্যে পেলাম ইন্দ্রাগার থেকে ইন্দারা, কর্ম থেকে কাম্য, কর্ম থেকে কাম, কর্ম থেকে কম্ম, সেখান থেকে আসছে কাম বা কাজ। এইটা হচ্ছে আমাদের তদ্ভব শব্দের উদাহরণ। বধূ থেকে বহু, তারপরে বউ, এটা হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ। তাহলে তদ্ভব শব্দের উদাহরণগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। তদ্ভব শব্দের উদাহরণগুলো একটু তাহলে দেখে নেওয়া যাক। এক হচ্ছে কি বহু, বধূ, বধূ থেকে বহু, তারপরে পরিবর্তিত হয়ে সেটা বউ। আরেকটা কি ইন্দ্রাগার, ইন্দ্রাগার থেকে পরিবর্তিত প্রাকৃত ভাষা যেটা মাঝখানে পরিবর্তিত যেটা হচ্ছে ইন্দিরা, আর আবার সেটা পরিবর্তিত হয়ে হচ্ছে ইন্দারা। এটাই হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ।